নর্মদে হাট একটি অদ্ভুত ঘটনা ঘটলো। ইচ্ছা তো ছিল পিছনে মোরকাটা যে আশ্রম, ওখানেই মোরকাটা আশ্রমে আজকে দুপুরটা কাটাবো, কিন্তু আমি ঠিক সেই জায়গাটিতে এসেই আর আশ্রমের পথ চিনতে পারলাম না। একজন মা বলল যে সামনে, তো সামনে আমি জায়গাটা ছেড়ে চলে এসেছি। তো এটাই হয়তো পরমেশ্বর শিব ঠাকুরের ইচ্ছা। তো মোরকাটটা ছাড়িয়ে এলাম। তো এখানে এক সাধু বাবার আশ্রম দেখতে পাচ্ছি, এক সাধু বাবা থাকেন। আর এই বিরাট ইন্দিরা সাগর, সম্ভবত ইন্দিরা সাগর, তার জলাধার, তার জল এখানে পরিপূর্ণ আছে। অতি সুন্দর স্থান। তো আমার সামনে এখন একমাত্র পথ বোরখেড়ি। তো বোরখেড়ি এখান থেকে 5 কিলোমিটার আনুমানিক, অনায়াসে চলে যাব। কিন্তু যেটা মনের ইচ্ছা, তার মধ্যে আমরা যেটা সকল সময় ইচ্ছা করি সেটা সকল সময় হয়তো পূরণ হয় না। ইচ্ছা করলাম যে দুপুরবেলা ওখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর বিকালে বেরোবো, কিন্তু সেটি আমার ভাগ্যতে নেই। পরমেশ্বর আমার জন্যে অন্য ব্যবস্থা করেছে। পা একটু হাঁপিয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি আমাকে এই পথে আরও এগিয়ে চলতে হবে। সেটাই শিব ঠাকুরের নির্দেশ। তো পিছনে আমার 3 সঙ্গীকে আমি ছেড়ে এগিয়ে যাচ্ছি, তো তারা যাতে আমাকে ভুল না বোঝে। আমি ভুল করেই তাদের সেই রাস্তা স্থানটি ছাড়িয়ে এগিয়ে চলেছি। তো এখন গন্তব্য বোরখেড়ি। তার ইচ্ছাই আমার ইচ্ছা। নর্মদে হর। নর্মদে হার। তো মোরকাটটা ছেড়ে খানিকটা এগিয়ে এসেছি। এখান থেকে বোরখেড়া সামনে আমার আর 4-5 কিলোমিটারের হবে। বোরখেড়াই আজকের দিনের সমাপ্ত। তো এই জায়গাটা অনেক দিন বাদ, অনেক দিন পর নর্মদা মায়ের দেখা মিলল। এটা নর্মদা মায়ের মূল ধারা নয়, ইন্দিরা সাগর বাঁধ হয়েছে, সেই বাঁধের জন্য তার জলধারা বেশ কিছু গ্রাম প্লাবিত করে এইসব জায়গায় জমা হয়েছে। তো এই নর্মদা মায়েরই জল, একদম পবিত্র জল। তো অনেক দিন মায়ের দেখা পাইনি, তো সেই জল ধারা ভরে নিলাম কমণ্ডলিতে, পান করলাম, শরীরটা তাজা হয়ে গেল। এখানকার এই পবিত্র বাতাবরণ, তার আনন্দ নিয়ে এবার ধীর পায়ে এগিয়ে যাব। এখানে বসে একটু সামান্য হালকা জল খাবারও খেলাম, শরীরটা ক্লান্তিমুক্ত হলো। তো এইবার এগিয়ে যাব এই রাস্তা ধরে। এই পুরোটাই জঙ্গল পথ, তার মধ্যে দিয়ে পাকা রাস্তা গেছে। তো এই রাস্তা ধরে এগিয়ে যাব বোরখেড়া। নর্মদে হার।
পথের ধারের নতুন ধরনের ঝাড়ি, এরকমটি আগে দেখিনি। এই গাছগুলো খুবই ঘন, কিন্তু দেখতে ভারী সুন্দর। এক সময় এরকম খাড়া পর্বত ভেদ করে চড়াই করে তার ভিতর দিয়ে যেতে হতো তীর্থযাত্রীদের, ঘন জঙ্গলের মধ্যে থেকে। তো আজ সেই সবটা নেই, কিন্তু সে পথ কত কঠিন ছিল এই সব দৃশ্য তার প্রমাণ। অনেক উঁচু, একদম খাড়া হয়েছে, যেন শিব ঠাকুরের ত্রিশূলের হুলের মতো। এখান থেকে এক খণ্ড পাথর উপর থেকে খসে পড়লেই অবধারিত মৃত্যু। অনেক পাহাড় আছে এখানে, ভঙ্গুর। তো অদ্ভুত সুন্দর এই প্রাকৃতিক স্থান, দেখার মতো দৃশ্য। সব চেষ্টা করছি মনের মণিকোঠায় তুলে রাখার জন্য। বহু ভাগ্য বলে এসেছি এই পথে। মনে হচ্ছে গোটা দৃশ্যপটটাই তুলে রাখি ক্যামেরায়, কিন্তু সে কি আর সম্ভব? দূরের একটা পাহাড় চূড়া, মনে হচ্ছে যেন শিব ঠাকুরের ত্রিশূল বসে আছে। এর একটা অনুভূতিই আলাদা। নর্মদে হার। এখন চলছি পাহাড়ের উপর দিয়ে। পাহাড়ের অনেক উপরে চড়েছিলাম, সেখান থেকে এখন ধীরে ধীরে নামছি। দুদিকেই ঘন জঙ্গল, কাঁটা ঝোপ, পায়েও একটি কাঁটা ফুটেছে, যার জন্য চলতেও অসুবিধা হচ্ছে। যত উপরে উঠেছিলাম, এইবার ধীরে ধীরে নামছি। তবে এটা ভাববেন না যে নামার সময় পরিশ্রম হয় না। নামার সময় সামনের দিকের ওজনটা কিছুটা পিছনের দিকে করে নিতে হয়। তো এখন নামা, ওঠার সময়টা দম লেগে যায়। একটাই সুবিধা যে এখন দিনের বেলা, এসব জায়গায় সকাল 8টার আগে রাস্তায় বেরোনো এবং বিকাল 4টে, 4:30 পর রাস্তায় থাকা খুবই বিপজ্জনক। এখানে হিংস্র জন্তুর উৎপাত আছে, বাঘ আছে, ভাল্লুক কখনো সখনো আসে, কম। নীলগাই আছে, হরিণ আছে, শিয়াল আছে, নেকড়ে আছে, তারপরে ওটাকে কি বলে, হায়না, হায়নাও আছে। হায়নাটা এই দিকটা নেই, আরও সামনে যেসব জঙ্গল আসছে সেসব জায়গায় আছে। লাকড়বাক যাকে বলে। জঙ্গলের এখন পাকা রাস্তা হয়েছে ঠিকই, কিন্তু সেই আদিম রূপটি এখনো বর্তমান। বিশাল বিশাল পাহাড় চূড়া, একদম খাড়া। বন্য প্রকৃতি অসাধারণ সুন্দর। নর্মদে হাট, এই হলো বোরখেড়ি আশ্রম। তো এই আশ্রমে আপাতত খাবার দাবার বা থাকার ব্যবস্থা আপাতত সব বন্ধ আছে।
এখানের যিনি কর্মাধ্যক্ষ তিনি নেই, সুতরাং এ স্থানে দুপুরবেলা আজকে আশ্রয় মিলল না। তো সামনে এগিয়ে যাচ্ছি, শুনছি আরও কিছু দূরে আরেকটি আশ্রম আছে। তো সেখানেও যদি খাবার দাবার ভোজন কিছু না পাওয়া যায় তাতেও দুঃখ নেই, যদি থাকার জায়গা কোথাও পাওয়া যায় তাহলে থেকে যাব। কারণ এইসব পাহাড়গুলোতে হিংস্র বন্য জন্তু আছে, রাত্রেবেলা ভয়ানক। স্থানীয় একজনের কাছ থেকে জানলাম, এবং ওই যে পাহাড় চূড়াটা, ওর ওই পাশ থেকে পাহাড়ের উপরে বন্য জন্তু ঘুরতেও দেখলাম। তো ক্যামেরা তার দৃষ্টি নিতে পারলো না, ছবি নিতে পারলাম না। সুতরাং এখানে নিরাপদ জায়গায় রাত্রির জন্য আশ্রয় নিতে হবে। নর্মদে হার। তো 19 তারিখের যে যাত্রাপথ অতি দীর্ঘ ছিল, তা 19 তারিখে যাত্রাপথের প্রথম অংশ আমি দেখালাম। এবার দ্বিতীয় অংশে দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি আজকের পর্বে থাকবে। তো আজকের পর্বে দুপুরের পরে দুটি প্রধান ঘটনা ঘটেছিল। তো একটি ঘটনা হলো হীরা মামার সঙ্গে সাক্ষাৎ। হীরা মামার সঙ্গে সাক্ষাৎটি কেমন? দুপুরবেলা ক্লান্ত হয়ে দেখলাম যে বোরখেড়ি মুর যেখানটা পরিক্রমাকারীরা থাকে সে জায়গাটি বন্ধ আছে। তা বন্ধ আছে, তা কি করা যায়? তো আরেকটু এগিয়ে গেলাম, একদল বাচ্চা আমাকে স্বাগত জানালো মানে কি, তারা নর্মদেহার বলে কিছু প্রসাদ নেওয়ার জন্য সাধু বাবার কাছ থেকে। কিছু ছিল না, সামান্য বাদাম দানা, তাই দিলাম। হ্যাঁ, তাতেই তারা সন্তুষ্ট। তারা আমাকে একটি দিকে নির্দিষ্ট করলো যে ওই দিকে যাও, ওইখানে ঘরটাতে হয়তো খাবার পাওয়া যেতে পারে। তো গিয়ে সেখানে কাঁচুমাচু হয়ে দাঁড়ালাম দরজা খুলে। তো এক ফর্সা মানুষ, তিনি ডাকলেন যে আরে ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে চলে এসো। হ্যাঁ, তারপরে তিনিই বললেন যে খাবার দাবার খেয়েছো কিছু? আমি বললাম যে না। হ্যাঁ, তখন বললে রুটি আছে, চলবে? আমি বললাম নিশ্চয়ই চলবে, কেন চলবে না। তো সেটি তারপরে খেলাম। হ্যাঁ, 2টি না 3টি রুটি খেয়েছিলাম, আর সবজি ছিল ভারী সুন্দর চমৎকার। তারপরে হঠাৎ খেয়াল হলো, আরে হীরা মামার মতো দেখতে, তার তো অনেক ভিডিও দেখেছি। তারপরে সরাসরি জিজ্ঞাসাই করে ফেললাম। তা তিনি তখন বললেন যে হ্যাঁ, আমি হীরা মামা। তা হীরা মামার সঙ্গে এই অকস্মাৎ যে সাক্ষাৎকার হলো, তো সেটা ভিডিওতে দেখুন। আর দ্বিতীয় ঘটনাটি, সবকো হ্যাঁ বল দো, নর্মদে হার, হাত উপর কে, নর্মদে হার। এই মায়েরা সকলে আমাকে আশীর্বাদ করলো। এই বোরখেড়া গ্রাম। তো এখানে আমার কাছে কিছুই ছিল না, সামান্য কিছু বাদাম দানা, তাই সকলে আনন্দের সঙ্গে গ্রহণ করলো এবং এইভাবেই এরা স্বাগত জানায়। প্রতিদিন তীর্থযাত্রীদের সঙ্গে মেলামেশা করে, তাদের কাছ থেকে কিছু চেয়ে নেয়। হ্যাঁ, তো আনন্দ করেই নেয়, যেটুকুনি পায় সেটুকু মায়ের প্রসাদ হিসাবে তারা গ্রহণ করে। নর্মদে হার। ये हम हीरा मामा का साथ जिनको मैया का कृपा मिल गया था, उनका आश्रम सामने था, मैया का जल में चला गया। तो यही इनका नया वाला आश्रम है। यही हीरा मामा का पास आज दोपहर का भोजन प्रसादी लेके हम कुली का तरफ बढ़ रहा हूँ। नर्मदे 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 हर। তো বোরখেড়া গ্রামের শেষ প্রান্তে ছিল হীরা মামার ঘর। তো হীরা মামা এই নর্মদা খণ্ডের এই অংশের এক বিখ্যাত মানুষ, তাকে অনেকেই এক নামে চেনে। একসময় তিনি তীর্থযাত্রীদের নানাভাবে অসুবিধার সৃষ্টি করতেন। তো নর্মদা মায়ের কৃপায়
এখন তিনি নর্মদা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তো তিনি এখন পরিক্রমাকারীদের নানাভাবে সাহায্য করেন। তো হীরা মামার সঙ্গে ছবি তুললাম, ভিডিও নিলাম। তো এই গ্রাম পেরিয়ে একটি রাস্তাটি এবার ধীরে ধীরে এক পাহাড় চূড়ায় উঠছে। তো আমারও চলতে বেশ কষ্ট লাগছে। তো এই কষ্ট পেরিয়ে বেশি দূর না, আধা কিলোমিটার চলে এসেছি। আর 2.5 কিলোমিটার দূরে কুলিগ্রাম। তো কুলিগ্রামের কোনো একটা অংশে থেকে যাব। বললো একলা মানুষের পক্ষে যে কোনো বাড়িতে থেকে গেলেই তারা সযত্নে আশ্রয় দেবে এবং ভোজন দেবে। তো হীরা মামার এখানে এসেছিলাম, তার ভোজন পর্ব মিটে যাওয়ার পরে পরে প্রায় তিনি বোধহয় তখন ভোজন করছিলেন। তো কিছু রুটি ছিল বেঁচে, বেশ শক্ত মোটা, যে অতি সুস্বাদু তা কিন্তু বলাই চলে না, কারণ এই অঞ্চলের খাদ্যই সব এরকম শক্ত, বলদায়ক এবং রুক্ষ। তার সঙ্গে ছিল খুব সুন্দর মাখা মাখা সবজি, কিন্তু তাতে পেঁয়াজ ছিল। কিন্তু এইখানে এই খাদ্য যদি আমি গ্রহণ না করতাম, যে আমার গ্রহণযোগ্য নয়, তাহলে সেটা হতো আমার মূর্খতা এবং আমার অহংকারের পরিচয়। কারণ এই রকম দুর্গম স্থানে কোনো খাদ্য জোটাই মুশকিল। এই জায়গাটি কতখানি পিছিয়ে পড়া তা কলকাতায় বসে অনুমান করা খুব কঠিন। কঠিন পাহাড়ি রাস্তা, হ্যাঁ, চড়াই উতরাই, কোনো আশপাশে বিদ্যালয় অনেক দূরে, ছেলেপেলের লেখাপড়া তো কোনো বালাই নেই। ঘরে ঘরে প্রচুর শিশু, সব ছোট 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 দল বেঁধে আসছে, ঘিরে ধরছে, নর্মদেহর বলছে। কোনো রাগ দেশ ঝগড়াঝাটি কিছু নেই, যদি পরিক্রমাকারীরা দয়া করে কিছু খেতে দেয়, এইটুকুই তাদের আনন্দ। কেউ যদি নাও দেয় তাতেও তাদের নিরানন্দ নেই। নর্মদেহর বলে হাসি মুখে আপনাকে আশীর্বাদ করবে, ঘরে চলে যাবে। অনেকে আবার একটু বায়না করে, হ্যাঁ, যে বাবা বুঝবি তো দো। তো সে এত মিষ্টি সেই তাদের সেই চাহিদা, যে কি বলবো, যে আবার সে সবাই ঘিরে ধরে আমাকে লুটে নিল। লুটে নিল হচ্ছে হৃদয়টা, সাথে তো কিছু নেই যে দেওয়ার মতো। তাদের কী দেব? শেষমেশ সব পুরিয়ে যাওয়ার পরে কিছু বাদাম দানা ছিল, তাই অল্প অল্প করে দিলাম, তাতেই তারা খুশি। ছবি নিলাম। তো এক অদ্ভুত জায়গায় এসেছি। তো জীবনে কখনো এইরকম জায়গা আসার মানে কল্পনাও করিনি। তো এখানে কোনো ভয় ডর কিছু নেই। আর জঙ্গলি জন্তুর ভয় হীরা মামা যেটুকু বললো যে খুব বেশি কিছু নেই। জঙ্গলি জন্তু তো আছে নিশ্চয়ই। এই দেখুন দূরে দেখাচ্ছি, পাহাড় চূড়ায় দুটি গরু চড়ছে, ঘাস খাচ্ছে, কিন্তু এগুলো গরু বলেও মনে হচ্ছে না, মনে হচ্ছে নীলগাই হতে পারে বা অন্য কোনো প্রাণী হতে পারে। এত দূর থেকে বোঝা যাচ্ছে না। তো কারণ হচ্ছে পাহাড়টি অনেক উঁচু, ওরা উঠলো কি করে, নামবে কখন? পাহাড়ি পশুই হবে। যাই হোক, সামনে এগিয়ে যাই। মাত্র 2.5 কিলোমিটার দূরে কুলিগ্রাম, কোনো একটা গ্রামে, কোনো একটা ঘরে থেকে যাব। নর্মদেহর। নর্মদেহর। তো আজ এখন সন্ধ্যা হতে চললো, প্রায় 5টা বেজে গেছে। তো এখন এই গ্রামের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে, একদম পাহাড় তৈরি দিয়ে চলেছি। সামনে কুলিগ্রাম পেরিয়ে গেছে। ভেবেছিলাম কুলিগ্রামে থাকবো, কিন্তু সে আর হলো না, ইচ্ছা হলো না। তো এই ভাইটি মিলে গেল। এই ভাইটি
ঘনসা গ্রাম থেকে বাঁদিকের রাস্তায়, নতুন রাস্তায় ও থাকে। তো বসেছিল কোনো যাত্রীর আশায়। এরা কি করে, অল্প পয়সা, মনে করুন 500 টাকা নেয়, নিয়ে ওই যারা বয়স্ক লোক, যাদের বহন ক্ষমতা নেই, এ পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা নেই, তাদের জিনিসপত্র বয়ে খানিকটা দূর, একদিনের দূরত্ব এগিয়ে দেয়। তার বিনিময়ে এরা হয়তো 500 টাকা পায়, সামান্য কিছু। তো তার বিনিময়ে তারা যায়। तो ये रास्ता पकड़ने जाना, शॉर्टकट है, ठीक है। तो আজকে ও ছেলেটিও যাবে। তো ওকে সংবাদ দিলাম যে তুমি বসে আছো, আমার তো পিছনে আর কেউ নেই, তো চলো। তো চললো ও পিছন পিছন, আমিও যাচ্ছি। ঘনসাতে আজ লক্ষণ বাবার আশ্রমে থেকে যাও। তো লক্ষণ বাবার আশ্রম বেশি দূর নয়, সামান্য একটু পথ। তো এইটুকু পথ পেরিয়ে রাত্রে থেকে যাব। এখান থেকে আনুমানিক আর आधा घंटा समय লাগবে। आपका शुभ नाम क्या है जी? मेरा नाम हाँ, रितेश। रितेश। तो हमारा जो जितना दोस्त है सबको बताएंगे तुम्हारे बारे में। चलो। আর আচ্ছা, এখন আমি কুলিগ্রাম ছেড়ে অনেক দূর চলে এসেছি। ঘংসা থেকে সামান্য কিছু দূরে। আজ রাত্রি নিবাস করব ওই ঘংসাতেই, লক্ষণগিরি মহারাজের আশ্রমে। তো এই এখানকার সবথেকে যে উঁচু পাহাড়, সেই পাহাড়টা চড়ছি আপাতত। এই নিচে, এই জায়গা থেকে এসছি অনেক নিচে দেখা যাচ্ছে দূরে ওই রাস্তা, ওই যে উঁচু টাওয়ারটা দেখা যাচ্ছে দূরে, ওই টাওয়ারের গোড়া দিয়ে ছিল রাস্তা। আর সাথে আমার এই ছোট্ট ভাইটি চলেছে, এর বাড়ি নর্মদেহার। তো এর বাড়ি হচ্ছে এই ঘনসা গ্রামের থেকে আরেকটু দূরে, বাঁদিকের রাস্তাটায় আছে। তো এ ভাইটি কি করে, পরিক্রমাকারীদের ব্যাগপত্র নিয়ে যায়, সামান্য হয়তো 500 টাকা পায় একদিনের জন্য, আগে থেকে বলেই নিয়ে নেয়। তো এই সমস্ত ছোট ছোট ভাইদের জন্য কোনো পরিক্রমাকারী এদের সহায়তা অনায়াসে নিতে পারে, তাতে এদেরও উপকার হয়, আর তীর্থযাত্রী যারা বয়স্ক তাদেরও সুবিধা হয়। তো এইটুকুই আমার বক্তব্য। যারা এই পথে যাবেন, তীর্থযাত্রার পথে এইরকম যারা মিলবে স্থানীয় অধিবাসী, তাদের সাহায্য নেবেন। তো আমি চলতে সক্ষম, তাই আমার ব্যাগ হয়তো কে দিতে পারিনি, কারণ আমি সক্ষম হওয়া সত্ত্বেও ওদের দিয়ে যদি আমার জিনিসপত্র বয়, তাহলে মা কৃপা থেকে বঞ্চিত হোক। যাই হোক, এই ভাইটিকে আমার শুভকামনা রইল, शुभकामना देते हैं आपको घर परिवार स्वस्थ रहे, सुंदर रहे, सुखी रहे। नर्मदे हर। नर्मदे हर। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল হচ্ছে ঘনসা গ্রামে। তা ঘনসা গ্রামে কি হলো, ঘনসা গ্রামের শেষ প্রান্তে এসে অত্যন্ত ক্লান্ত হয়ে স্থানীয় একটি ছেলে ছিল। তো সেই স্থানীয় ছেলেটির সঙ্গে আমিও অনেক দূর অবধি চলেছিলাম। ইচ্ছা ছিল তার সঙ্গে, তার সাথে সাথে যাব তার গ্রাম অবধি, কিন্তু পরে জানলাম যে তার গ্রামটা আমার যাত্রাপথে পড়বে না, অনেকটা দূরে পড়বে। তো সুতরাং তার গ্রামে যাওয়া হলো না। তো তাকে বিদায় জানালাম সন্ধ্যের একটু আগে, তখন অন্ধকার প্রায় হয়ে এসছে। তো পাশে একটি মা ছিলেন, তো সেই মা কুঁড়ে ঘরে থাকেন। তো সেই মা ডাক দিল, বাবা ক্লান্ত হয়ে পড়েছো তো আর যাওয়ার কি দরকার, আমার এখানেই থেকে যাও। তো অল্প বয়স, 23-24 বছর হয়তো হবে, তার মধ্যে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, ছোট কুঁড়ে ঘর।
আর মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে উঁচু পাহাড়। তো সেই রাত্রিতে সেই কুঁড়ে ঘরে থেকে গেছিলাম, তিনি রুটি সবজি খাইয়েছিলেন। কিন্তু ওই রাত্রেই ঘটলো ভয়ঙ্কর কাণ্ড। রাত্রিবেলা রাত 10টা নাগাদ দেখলাম সামনের পাহাড় দিয়ে একটি বাঘ, বিশাল বাঘ চলে যাচ্ছে ধীর গতিতে। তো আমার সামনে থেকে দূরত্ব থেকে মাত্র 20 ফুট দূরত্ব, 20-30 ফুট এরকম হবে। তো মাঝখানে রাস্তা, তো আমি ছিলাম বারান্দায়, আর বারান্দার বাইরে ছিল একটি বড় বিজলি বাতি। সেই বিজলি বাতির আলোতে স্পষ্টই সব দেখলাম। তো ভয়ে কাঁপতে থাকলাম, না খুঁজে পাচ্ছি টর্চ, না খুঁজে পাচ্ছি চশমা। থরথর করে কাঁপতে কাঁপতে তারপরে সেই মাকে জাগালাম। তবে এই ভয়ানক ঘটনাটার বিবরণ তো স্বাভাবিকভাবেই তুলে রাখতে পারিনি। তো এখনও সেই ঘটনাটি ভাবলে শরীরে শিহরণ জাগে যে এইরকম আপাত নিরাপদ জায়গাতেও এরকম হিংস্র প্রাণীর বাস আছে। তো সে মাও খুব অবাক হয়ে গেছিল যে তাই বাবা তুমি দেখেছো? হ্যাঁ মা, আমার বাড়ি সুন্দরবন এলাকায়, সেখানে আমি অনেক বাঘ দেখেছি। আর তাছাড়া বিভিন্নভাবে বাঘ আমি অভ্যস্ত দেখতে, সুতরাং চিনতে আমার বিন্দুমাত্র ভুল হয়নি। বিজলি বাতির আলোতে খুব ঠিকঠাক মতোই দেখেছি। তো তোমরা সাবধানে থেকো, এরপর থেকে এরকম বাঘ আছে, এখানে চলাচল করে। তো এইটুকুই। তো সে ঘটনার আরও বিস্তৃত বিবরণ 20 তারিখের ভিডিওতে পরবর্তী পর্বে পাবেন। নর্মদে হর।